লোকটা ছাড়লো না, চুল ধরে টানতে লাগলো জোর হস্তে। ঠিক তখনই আগন্তুক মার্সিডিজের হেডলাইটের আলো চোখ ধাঁধিয়ে উঠল ওদের। সেই সঙ্গে একচ্ছত্র হর্নের তীক্ষ্ণ আওয়াজ ঝালাপালা হলো কর্ণপুরে মাত্রাতিরিক্ত আওয়াজে। এক হাত কানে আবদ্ধ করে তৎক্ষণাৎ চোখ বুঝলো ঈশানী। ওইদিকে মানুষের উপস্থিতি টের পেয়ে হাতের বাঁধন ঢিলে করলো লোকটা। শুষ্ক ঢোক গিলে অস্পষ্ট আওয়াজে বের করলো মুখ থেকে। কে? ওপাশ থেকে জবাব এলো না কোনোরূপ। হর্নের আওয়াজ বন্ধ হলো এবার। হর্নের আওয়াজ বন্ধ হতেই তড়া করে চোখ খুলো ঈশানী। হেডলাইটের তির্যক দুটিতে ফকফকে পরিষ্কার দৃশ্যপট। সহসা লোকটার হাত থেকে ছাড়া পেয়ে ঈশানী এক ছুটে চলে গেল গাড়ির নিকট। লাগোয়া টিডেন্ট জানালায় চকচক করে আওয়াজ নিয়ে বলল, ভিতরে কে আছেন? প্লিজ হেল্প করুন। এই নেশাগ্রস্ত লোকটা তখন থেকে অসভ্যতাম করছে। উইন্ডো নামিত হলো না জানালার, বরং ঠাস করে খুলে গেল গাড়ির দরজা। আচানক কাণ্ডে দু কদম পিছিয়ে গেল ঈশানী। আলো আধারের মাঝে দৃশ্যমান হলো লম্বা মতো চমৎকার এক পুরুষের অবয়ব। না, লোকটা এরিস নয়। এরিসের মতোই মেধিন অ্যাপসযুক্ত পেঁচানো শারীরিক গঠন না হলেও ছিমছাম গড়নের লম্বাটে সুদর্শন যুবক সে। পরনে গ্রে সোয়েট শার্ট আর ব্যাগি জ্যানিং, পায়ে হোয়াইট স্নেকার্স। ঝরঝরে চুলের মাঝে ইচ্ছো বাদামি প্রলেপ তার। তবে মাস্কের কারণে মুখ দেখার জো নেই। আর না তো এমন একটা টানাপোড়েনের সময় ঈশানীর তাকে দেখার আগ্রহ জেগেছিল কোনো রূপ। লোকটা গাড়ি থেকে নেমে এলে ক্রন্দনরত ঈশানী সাহায্যের জন্য অনুরোধ করলো ফের। একটু হেল্প করুন প্লিজ। তৎক্ষণাৎ মুখের উপর থেকে আলগোছে মাস্ক সরল লোকটা। সম্মোহনী হেসে মেয়েটাকে ধাতস্থ করে বলল, চিন্তিত হবেন না, আমি আছি তো। চেহারার মতো চমৎকার তার শিশু সুলভ মৃদু হাসির তোরণ। অথচ লোকটাকে দেখে অহেতুক সুকুচকার ঈশানী। আশ্চর্য হলেও মুখটা ভীষণ চেনা চেনা ঠেকলো ওর নিকট। কিন্তু মানুষটা তো ওর অপরিচিত। হতেও তো পারে মার্কেটে কোনো কাস্টমার। ফলস্বরূপ খুব বেশি ব্যতিগ্রস্ত হলো না ঈশানী। আজে বাজে চিন্তা মাথা থেকে বের করে ফের চোখ ঘোরালো সম্মুখে হেডলাইটের একগুচ্ছ। কোথাও উপস্থিত নেই মাতাল লোকটার। বিস্ময় কিংকর্তব্য বিমুট ঈশানী চকিতে বলে উঠল, আশ্চর্য, গেল কোথায় অসভ্য লোকটা? পুনরায় মৃদু হাসলো বিপরীত প্রান্তের যুবক। নদীর মতো শান্ত স্বরে বলল, পালিয়েছে বোধ হয়। স্তম্ভিতে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী হাতের পিঠ দিয়ে। নীরবে চোখের জলটুকু মুছতে মুছতে বলল, আপনার জন্য খুব বড় বিপদ থেকে বেঁচে গেলাম আজ। ধন্যবাদ আপনাকে। লোকটা জবাব দিল না। দ্বিধাহীন নজরে বিমুগ্ধ হয়ে চেয়ে রইল মেয়েটার চলমলে নীল চোখের পানে। নিষ্প্রভ নয়নে বিমোহিত অভিব্যক্তি তার। চোখের মাঝে অবাক দৃষ্টি ধরে রেখে অস্পষ্ট স্বরে বলে উঠল, ব্লু আইড, ইন্টারেস্টিং। কিছু বললেন? অস্পষ্ট আওয়াজের বিপরীতে প্রশ্ন ছুড়ল ঈশানী। আকস্মাৎ মেলি কণ্ঠের দাপটে ধ্যান ভাঙল যুবকের। তৎক্ষণাৎ ওপাশ এপাশ মাথা নাড়িয়ে জানালো সে। বড্ড বেশি নাজুক দেখালো তার ভাবাবেগ, যেন কোনো কিছুর চম্বিকতায় আকর্ষিতে আসক্তিতে চালমাটাল তার অস্তিত্ব। ঈশানীর কথা বাড়ালো না আর, ধীর গতিতে পা বাড়ালো সামনে। তৎক্ষণাৎ পিছু ডাকলো লোকটা, গাড়িতে উঠুন, আমি এগিয়ে দিচ্ছি। ঈশানী পিছন ঘুরল ঠিকই, তবে হ্যাঁ না কিছুই বলল না। বিনা বাক্যে দাঁড়িয়ে রইল শুধু। মেয়েটার দ্বিধাগ্রস্ততা আঁচ করতে পারলো যুবক। সহসা গ্রীবা নামিয়ে গাড়ির জানালায় উকি দিয়ে কাউকে জানালো, তুমি গাড়ি নিয়ে রিসর্টে ফিরে যাও তুর্য, আমি ওকে এগিয়ে দিয়ে আসছি। তৎক্ষণাৎ বাদ সাধলো তুর্য। বলল, কিন্তু মাহিন ভাই। কিন্তু নয়, যা বলছি তাই করো। এইভাবে একা একটা মেয়েকে রাস্তার বিপদের মধ্যে ফেলে দিয়ে আমি ফিরে যেতে পারি না। দীর্ঘশ্বাস ছাড়লো তুর্য। মাহিনের কথা সায় জানে হাসচক মাথা নাড়িয়ে জানালো, ঠিক আছে, রিসোর্টে ফিরে গাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি। প্লিজ না করো না ভাই, তোমাকে এভাবে রাস্তায় ফেলে গিয়েছি জানলে কোম্পানি আমার চাকরি খেয়ে নিবে। নিঃশব্দে হাসচক মাথা নাড়িয়ে তুর্যকে বিদায় জানালো মাহিন। অতঃপর দ্রুত পায়ে এগিয়ে গেল ঈশানীর নিকট। আশ্বস্ত স্বরে বলল, চলুন, এগিয়ে দিচ্ছি। প্রত্যুত্তর করলো না ঈশানী। হাঁটতে লাগলো নিঃশব্দে। পকেটে দু হাত গুছে পায়ে পা এগুলো মাহিন। নীরব পদযুগলে হাঁটতে থাকা মেয়েটার পানে আপাত মস্তক এক পলচক বুলিয়ে গলায় খাকারি দিল সে। পৌরশালী আওয়াজটুকু কর্ণগুর ভেদ করতে মাহিনের পানে দৃষ্টিপাত করে ইসো। মাহিন সময় নষ্ট করলো না, ছট করে জিজ্ঞেস করলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি আপনার হাতে কি হয়েছে? মাহিনের কৌতূহল দৃষ্টি অনুসরণ করে হাতের পানে
চাইল ঈশানে। দুটো হাতের কবজিতেই জমাট বেঁধেছে রক্তের বেগুনি প্রলেপ। এটা সন্ধ্যা রাতের ঘটনা। তখন রাগান্বিত হয়ে এরিস চেপে ধরেছিল অনেকক্ষণ। ফলস্বরূপ পুরুষালী হাতের পোক্ত বাঁধনে কোমল হাত দুটোর এই হাল। তখনকার কথা ভেবে তপ্ত শ্বাস ছাড়ল ঈশানী। মেয়েটার অহেতুক নির্জীবতা ভাবলো মাহিনকে। কৌতূহলের পারদ দ্বিগুণ হলো ওর। সহসা হাঁটতে হাঁটতে ফের বলে উঠল, Your smell is like bad boy. থমকালো ঈশানী। তড়িৎ বেগে লোকটার পানে ঘাড় ঘুরিয়ে শুধল, কি? I mean your smell is like Carolina Herrera bad boy. আমার জানা মতে এই স্মেলটা ছেলেরা বেশি প্রেফার করে। মেবি আজকাল মেয়েরাও করে। কথা শেষ করে ভাবলেশীন ভঙ্গিমে ঠোঁট উল্টালো মাহিন। মাহিনের কথা কিঞ্চিত ইতস্তত হয়ে নাক দাবিয়ে নিজের শরীরের গন্ধ নিল ঈশানী। পুরুষারই ক্লেনের মাদকীয় এক সুখসার। তবে এটা ঈশানীর নয়, এরিসের। তখন এরিস বেশ কয়েকবার নিজের বাহুতে আবদ্ধ করেছিল ওকে। মনের মাঝে হাজারো ক্রোশের দূরত্ব থাকলেও দুজনের মাঝে বাহ্যিক দূরত্ব ছিল না খুব একটা, যার দরুন ঈশানী সর্বাঙ্গ জোরে এখনো লেপ্টে আছে অপ্রিয় পুরুষের শরীর থেকে নির্গত মাদকীয় সেই সুখসান। সবকিছুতে এরিস কেন যেন নির্দয় মানুষটাকে অতীত হিসেবে জিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আর ভাগ্যক্রমে দুঃসহ স্মৃতির গণ্ডি পেরিয়ে বারবার জুড়ে যাচ্ছে বর্তমান। বৃতৃষ্ণা চিরবিরে উঠল ঈশানীর ভারী মস্তিষ্ক। তখনই নতুন উদ্যমে বলতে আরম্ভ করলো মাহিন, ইউ নো, মানুষের টেস্ট বার্ড অনেকাংশে নির্ভর করে তাদের পারফিউমের উপর। অ্যান্ড আই থিঙ্ক ইউ লাইক ওয়াইল্ড ম্যান। না মানে আপনার ফ্রেগ্রেন্স তো তাই বলে। সঙ্গে সঙ্গে ভ্রু চালো ঈশানী। খানিক অপ্রস্তুত ওই তেতু গলায় বলল, আপনি যা ভাবছেন তেমন কিছুই নয়। এটা শুধুই একটা কোইন্সিডেন্স ছিল মাত্র। কথা জোয়ারে লাগাম টানলো মাহিন। ঈশানীও দাঁড়ালো না আর কিঞ্চিত বিরক্ত হয়ে পায়ের গতি বাড়লো সে। রমণীর নাজুক গতিতে পা মিলালো মাহিন। প্রসঙ্গ পাচ্ছে বলল, আপনি খুব কম কথা বলেন মনে হচ্ছে। ঠিকই ধরেছেন। কাটকাট জবাব এলো উপাস থেকে। পরপরই হাঁটার গতি স্থির করে দাঁড়িয়ে পড়লো ঈশানী। বুতুরে দুর্গের ন্যায় স্থবির দাঁড়িয়ে থাকা পেছনের পুরনো বাড়িটাকে ইশারা করে বলল, এটাই আমার বাড়ি। এতটা পথ এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি ফিরে যেতে পারবেন তো? শিওর। ছোট্ট জবাবে এ পর্যায়ে কথার ইতি টানলো মাহিন। চোখের পলকে তাকে ধাতস্থ করে গেট ছাড়িয়ে বাড়ির লনে প্রবেশ করলো ঈশানী। তখনই পিছু ডাকলো যুবক। জিপের চকায় আলতো ছুট পিছি জানালো, আঁচলের সঙ্গে কিছু একটা আটকে আছে আপনার। নিগুড় নয়নে আঁচলের পানে চাইল ঈশানী। রঙিন সুতোয় জুৎসই আটকে থাকা ব্রেসলেটটাকে অহেতুক হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি। সন্তুষ্টি ছিটে ফোটা নেই মাহিনের মাঝে। অযাচিত কারণ বশত ভেতরে ভেতর হাঁসফাঁস করছে ছেলেটা। এক পর্যায়ে সংকোচের ইতি টেনে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মেয়েটাকে। ফের ঘুরে দাঁড়ালো ঈশানী সুতলা। কিছু বলবেন? তোমার না মানে আপনার নামটা জানতে পারি? বড্ড ভীরুই শোনালো মাহিনের কণ্ঠস্বর ইতস্ততায় ঠাসা। ঈশানী, ঈশানী তুজ কর্নিয়া। ভদ্রতার খাতিরে আনমনে প্রত্যুত্তর করে তাড়াহুড়ো করে বাড়ির ভেতর চলে গেল ঈশানী। ওইদিকে নামটা শোনা মাত্র হতচকিত হলো মাহিনের দুনয়ন। অযাচিত ভাবনায় বুধ হয়ে একা একাই বিড়বিড়ায় সে। এটা সেই মেয়েটা না তো? হোলি শিট। রাত তখন গভীর। বিস্তৃত সমুদ্র তট থেকে অচিরে ভেসে আসছে উর্মিমালার ভয়াল গর্জন। সমগ্র ইনানি জুড়ে বিরাজ করছে ভয়াবহ নিস্তব্ধতা। রিসোর্টের সবকটা জানালার কাজ নামানো, চারিদিকে হিমেল হাওয়ার অসহনীয় উৎপীড়ন। আজ রাতের অন্তিম নৃশংসতার ইতি টেনে মাত্রই কক্ষে প্রবেশ করেছে এরিস। হাতে তার রক্তরঞ্জিত ধারালো কুঠার। দু হাত টপটপ করে গড়িয়ে পড়ছে তরতাজা রক্তস্রোত। উজ্জ্বল কঠিন মুখমণ্ডল থেকে শুরু করে সমগ্র শরীর জুড়ে জবজবে তাজা রক্তের নিদারুণ অস্তিত্ব। আগামীকাল প্রথম প্রহরে যে কক্সবাজার কোনো এক অজ্ঞাত মানবের বিভৎস লাশের সন্ধান পাওয়া যাবে সেই ধারণা সুস্পষ্ট, কিন্তু কার? কিয়ৎক্ষণ সময় নিয়ে চোখ বুজে গভীর শ্বাস টানলো এরিস। অতঃপর ভেতরের আহত বাতাসটুকু নির্বিকারে বের করে অদূরে ছুঁড়ে মারল হাতের রক্তাক্ত মারণাস্ত্র। পরপর শরীর থেকে টেনটুনে খুলতে লাগলো রক্তে ভেজা শার্ট, স্যান্ডো গেঞ্জি, সবকিছু। রক্তসিক্ত কাপড়গুলো মেঝেতে ফেলে
সফেদ বিছানায় গা এলিয়ে দিল এরিস। সটন হয়ে নয় বরং পায়ের উপর সটন হয়ে নয় বরং পায়ের অংশ এখন মেঝেতে ছুঁই ছুঁই তার। সেভাবেই ভয়াল নিস্তব্ধতায় কেটে গেল বেশ কিছু প্রহর। এক পর্যায়ে অসহনীয় এই নীরবতা ইতি ঘটালো মাফিয়া বস। ফোনের পাওয়ার অন করে বিনা বাকে ডায়াল করলো কাউকে। রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো অপর ঘুম ঘুম ভারী আওয়াজে বলা, Is everything wrong, Arish? Yes. 3 অক্ষরের ক্ষুদ্র শব্দটি শ্রবণেন্দ্রিয় ভেদ করতে শোয়া ছেড়ে হকচকে উঠে বসলো তুষার। ঘুমের গুষ্টি চুলোয় দিয়ে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, What happened? আমি সাকুরাকে দেখতে চাই রাইট নাও। দ্বিধাহীন নির্বিকার জবাব এড়িয়েছে। ওর জবাব শুনে অবাকে চরম পর্যায়ে পৌঁছলো তুষার। অবিশ্বাস্য গলায় বলল, Are you insane, Arish? নো আই এম নট। তাহলে তো এত রাতে সাকুরাকে কেন করছেন? আমরা বেরিতে আছি, ভুলে গেলেন? এখানে চেরি ব্লসম কোথায় পাবো? তুষারের জুৎসু খেয়ালিপনা মুহূর্তেই ধরে ফেললো এরিস সাহসা। কথার পারদে গাম্ভীর্য চেনে পড়ল। আর ইউ কিডিং উইথ মি তুষার? জোরপূর্বক কেসে উঠল তুষার, গলা স্বর খাদে নামিয়ে অসহায়ের মতো বলল, এটা ঘুমানোর সময়, আরিশ। এখন ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? না মানে সকালেও তো। কথা শেষ করতে পারলো না তুষার। তার আগেই মুখের ওপর বেপরা বাক্য ছুঁড়ে মারল এরিস। আই ডোন্ট কেয়ার। আরো দীর্ঘশ্বাস ছাড়লো তুষার, বলল, একটা কথা বলি আরিশ, বলে ফেলো। মানুষ প্রেমে পড়লে তার আচার আচরণ একটু একটু হিরোদের বৈশিষ্ট্যে প্রস্ফুটিত হয়, আর আপনি দিন দিন ভিলেন হয়ে উঠছেন। তুষারের কথায় নির্বিঘ্ন এরিস কেবল শূন্য অভিব্যক্তিতে জানালো, আমার গল্পে ফিলেইন হিরো দুটোই আমি। এখানে থার্ড পার্টির কোনো চান্স নেই। মাঝরাতে নির্ঘুম ঈশানী। পুরো বাড়িতে ওই একটাই ঘরে আলো জ্বলছে মিটমিটিয়ে টিমটিমিয়ে। আজ রাতটা বড্ড বিভীষিকাময়। একের পর এক দুর্ঘটনা ঘটে গেল শুধু চোখের সামনে। এত এত কাহিনী ঘটার পর বাড়িতে ফিরে মায়ের অনর্গল তিক্ত ভৎসনা সব মিলিয়ে দু চোখ হারিয়েছে ঘুমের ক্লাস। রুমে ফিরে ঘন্টাখানিক একাধারে চোখের জল বিসর্জন দিয়ে অবশেষে গোসলে ঢুকেছে বিষাদিনী। শরীরটা ভিজিয়ে এলে ঘুমের যদি দয়া হয় মুচে। এরই মাঝে খোলা জানলা ভেদ করলো সুঠম দেহে বলিষ্ঠ এক অবয়ব। ওভারসাইজ কালো হুডি, বেসবল ক্যাপ আর মাস্কের অন্তরালে আঁকাগোড়া মুড়ানো সে হুডিটার বুকের কাজটায় চেন খানিকটা খোলা, যার দরুন গৌর বর্ণের ঢেউ খেলানো বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান। রুমে প্রবেশের পর রয়েছে এদিক ওদিক নির্লিপ্তে চোখ ঘোরালো সে। চোখে মুখে দ্বিধাহীন নির্জীবতা, যেন রুমের মালকিন আদতে কোথায় আছে তা অবগত সে। সহসা একটু একটু করে সামনে এগুলো অশরীর ন্যায় যান্ত্রিক পদযুগল। ভেতরের দিকে কয়েক কদম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সুপরিচিত ভ্যানিলার মৈত সুবাসের এক তরঙ্গ শ্বাস খেলে গেল আগন্তুকের সমগ্র অস্তিত্ব জোরে। মাস্কের আড়াল থেকে বিমোহিত শ্বাস টেনে সে সুখশানটুকু আহরণ করলো আগন্তুক। পরপরই তার দৃষ্টি স্থাপিত হলো মিনি ক্যাবিনেটের উপর সাজিয়ে রাখা একগুচ্ছ রাঙা গোলাপে। তৎক্ষণাৎ চোখের আবহ বদলে গেল মানবে। চিরচারিত কঠোর পাশবিক রূপ ধারণ করলো সেগুলো। মাফিয়া বসের হৃদয়হীন সত্তারা মূর্তি জাগ্রত হলো অস্তিত্বে। অগতা দাপুটে কদমে ফুলগুলোর এই দিকে এগিয়ে গেল এরিস। অতঃপর এক ঝটকায় সবগুলো ফুল মেঝেতে ছুঁড়ে ফেলে সেগুলোকে বুটের নিচে পিষতে লাগলো অহর্নিশ। যেন এগুলো ফুল নয়, এরিসের চিরস্থায়ী শত্রুদের চিতিয়ে দেওয়া প্রশস্ত বুক। নিজের কাজে অবিরত এরিস। এরই মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ঈশানী। ঘুমানোর জন্য জুৎসু একটা ফিনফিনি টি শার্ট আর ট্রাউজার পরে তোয়ালের সাহায্যে মাথা মুছতে মুছতে সামনে এগোচ্ছিল মেয়েটা। তবে রুমের মধ্যে আকস্মাৎ এক কালো অবয়বের স্পষ্ট উপস্থিতি লক্ষ্য করে মুহূর্তে হৃদযন্ত্র থমকে গেল ওর। আচানক ঘটনায় অন্তরাত্মা ধরফর করে উঠল তৎক্ষণাৎ। কণ্ঠনালীর শব্দ রোধ করে রেখেছে পরশক্তি, তাও দিশেহারা হয়ে ঘর কাঁপে চিৎকার দেওয়ার প্রয়াস চালানো মেয়েটা। কিন্তু সেসবের সুযোগ দিল না এরির। ভয়ার্ত নিগুড় চিৎকার কণ্ঠনালী ভেদ করার আগে দ্রুত এসে ছো মেরে ওর মুখ চেপে ধরল মাফিয়া বস। কঠোর বাধা প্রদান করে মুখ দিয়ে উচ্চারণ করলো নিম বেনামি শব্দবান, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ধমকালো ঈশানী। জলজলে পাথর খচিত আই ব্রিউ পিয়ার্সটা দৃশ্যগ্রত হতে দু নয়নে উদ্ভাসিত হলো
দ্বিগুণ আতঙ্ক। তৎক্ষণাৎ কম্পিত স্বরে আওয়াজ করলো মেয়েটা। আপনি আমি। মাস্কের আড়াল থেকে ভেসে এলো পরিচিত হাসকি স্বর। এখানে কি চাই? তোমার কি মনে হয় কি চাই আমার? দেখুন, একদম ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না। এটা আমার বাড়ি। এখান থেকে আমাকে অপহরণ করা এত সহজ নয়। মা ঠ্যাং ভেঙে রেখে দেবে একদম। মেয়েটা ভীতিগ্রস্ত কথা নিঃশব্দে ফিচেল হাসলো এরিস। পরপরই বলে উঠল, তুমি প্রতিদিন রাতের বেলা শাওয়ার নাও কেন বলো তো? আর সব সময় এখানে বসেই কেন চেঞ্জ করতে হবে তোমায়? আমার জায়গায় অন্য কেউ হলে তার ঠিক কী ধরনের শাস্তি হতো সেটা ভাবলেই নিজের উপর নিজের আতঙ্ক ধরে যায় আমার। শেষ কথাগুলো ঠিকঠাক বোধগম্য না হলেও প্রথম কয়েকটা বাক্য হতবিহ্বল হয়ে পড়ে ঈশানী। প্রবল দুশ্চিন্তায় আপনি ফাঁক হয়ে যায় ফিনফিনে কোমল উষ্ঠদর। অজাদি মুখের উপর এক হাত রেখে ধপ করে খাটের উপর বসে পড়ল মেয়েটা। অবশেষে নয়ন জোড়া এরিসের অভিব্যক্তিহীন শূন্য চোখে তাক করে সবাইকে বলে উঠল, আপনি তাহলে স্টকার। এতদিন ধরে আপনি আমাকে এভাবে। বাক্য সম্পূর্ণ করতে পারল না ঈশানী। কুঞ্ছায় মাথা নমিত করে দুহাত আড়াআড়ি ভাঁজ করে রাখলো বুকের উপর। উদ্বিগ্নতা বোধগম্য হতে গ্রীবা বাঁকালো এরিস। মেয়েটার পানে খানিক ঝুঁকে মুখের সংস্পর্শে মুখ নিয়ে বলল, ইউর স্মেল ইজ লাইক মাইন। মোটেই না। চট করে এরিসের কথায় আপত্তি প্রকাশ করে ঈশানী। ঘোরে অসম্মতি জানিয়ে বলল, খুব ভালো মতো গোসল সেরেছি আমি। এখন মোটেই সেটা নেই। ঠোঁট পাকালো এরিস। ধূসর বাদামি চোখের দৃষ্টিতে তীক্ষ্ণতা ধরে রেখে হাসকি গলায় বলল, দ্যাট মিন্স বিফোর শাওয়ার ইউর স্মেল ওয়াজ অ্যাকচুয়ালি লাইক মাইন। না। ঈশানীর ছেলে মানুষই আপত্তিকর আওয়াজ বজ্র আদরে শোনালো। এরিস আর তর্কে এগুলো না, নৈশব্দে পা বাড়ালো জানালার অভিমুখে। এভাবে রাতের বেলা জানালা ডিঙিয়ে অবিবাহিত একটা মেয়ের ঘরে ঢুকেছেন। আপনার সত্যি মনুষ্যত্ব নেই। পেছন থেকে কর্কশ বাক্য ছুঁল ঈশানী। রমণীর আওয়াজে গতি স্থির করলো মাফিয়া বস। পেছনে না ঘুরে জবাব দিল, ঠিকই বলেছো তুমি। ইউ ডিজার্ভ বেটার বাট ইউ হ্যাভ নো অপশন। তাই হয়তো চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্তে ঘুমো। কথা শেষ করে চোখের পলকে জানালা ডিঙিয়ে ওঠাও হয়ে গেল। ব্লাডি বিস্ট নিষ্প্রভ দর্শন সেদিকে এসে ব্যথাতুর হেসে স্বাগতিকে বিড়বিড়ালো ঈশানী। নিশ্চিন্ত আপনি থাকতে দিলে তো। কক্সবাজার ইরানি বিচের সবচেয়ে নিকটে একচ্ছত্র মালিকানাধীন যে রিসোর্টটি রয়েছে তার নাম ব্ল্যাক হল। অদ্ভুত নামের এই রিসোর্টটি পুরোপুরি রেস্ট্রিক্টেড। ভেতর থেকে বাইরে কিংবা বাইরে থেকে ভেতরে মানুষ ঠিকভাবে যাতায়াত করে সেই বিষয়ে অজ্ঞাত জনসাধারণ। কারণ পুরো রিসোর্টটি টাই বেস্টন করে আছে প্রশস্ত কংক্রিটের সুদীর্ঘ প্রাচীর। প্রাচীরের চারিদিকে কোনো গেট কিংবা এক্সিটের উপস্থিতি নেই। অজ্ঞতা এই কালো রঙের সুউচ্চ ভিলাটি সর্বসাকুল্যের রহস্যের প্রাণকেন্দ্র। কেবল দূর থেকে গভীর দৃষ্টিপাত করলে ধোঁয়াশার মতো দৃশ্য গত হয়। পাহাড়ের চূড়ায় মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা কালো ক্রিস্টাল পাথর খচিত একটা বিশালাকার দুর্গ। বাইরের দিকটা তার সূর্যের আলো ঝলমল করে সারাক্ষণ, যেন জাদু করে সম্রাটের অন্তর্নিহিত মায়াজাল। রাত হলে তার অস্তিত্ব বিলীন হয় তমসায়, হারিয়ে যায় ঝলমলে আভা। ক্রিস্টাল খচিত এই মায়া দুর্গের অভ্যন্তরে আলো জ্বলছে আজ মোম নরম আলোতে। চমৎকার ঝিল দিচ্ছে ব্ল্যাক হোলের প্রতিটি দেয়াল। বিস্তার হল রুমের রাজকীয় জীবনে গা ছড়িয়ে বসে আছে মাফিয়া বস। এক পাশে গ্যাংস্টার তুষারের শটান অবস্থান, সামনে দাঁড়ানো সুরক্ষা কর্মীর অনুনয়ের দৃষ্টি। মাফিয়া বসের গভীর দৃষ্টির অনলে ক্রমশই ধরাশায়ী সে। এরিসের মুখাবে ভর করেছে রক্তিম তেজস্ক্রিয়তা। প্রিয়াস্ট করা ধূসর বাদামি নেত্র গহ্বরে ধূসর ধ্বংসের অভিলাষ। চারিপাশে পিনপতন নীরবতা। শোল শিরানো এই ভয়াবহ নিস্তব্ধতার অবসান ঘটালো তুষার। থমথমে গলায় লোকটার উদ্দেশ্যে প্রশ্নে ছুড়ল তীর্যক বাক্য। থমথমে গলায় লোকটার উদ্দেশ্যেই ছুড়ল তীর্যক বাক্যবান। তুমি বলতে চাইছো মিস ব্লু হোয়াইটকে যে লোকটা হ্যারাস করেছে সে রংধনু গ্রুপের চেয়ারম্যান অ্যাপোলো খান? তার স্বরে মাথা ঝাঁকালো লোকটা। কুণ্ঠিত স্বরে বল, জি বস, গত সপ্তাহে সপরিবারের ভাগ্যেশনে এসেছেন অ্যাপোলো খান।
ওনার পরিবার দুদিন আগেই ঢাকা ফিরেছেন, কিন্তু কোনো একটা মিটিংয়ের জন্য নাকি এখনো রয়্যাল টিউলিপে অবস্থান করেছেন উনি। অ্যাপোলো খান আমার সম্পদে হাত বাড়ালো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, তাই তো? মুখশ্রী জুড়ে আগ্নেয়গিরি দাবানোর অথচ বরফের মতন শীতল তার অভিব্যক্তি। এরিসের কথায় হৃদযন্ত্র ছলকে উঠল লোকটা। তৎক্ষণাৎ নতজানু হয়ে শরীরে ভার ছাড়লো হাঁটুতে, গলা খাদে নামিয়ে কাকুতির স্বরে বলা, না বস, এমনটা নয়। প্রতিদিনের মতোই আমি অনুসরণ করে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই ঘটনার সময় আমি পৌঁছানোর আগে ওখানে অন্য একজন চলে আসে, আর তারপর সঙ্গকার। গার্ডটার বাক্য শেষ হওয়ার আগে আকস্মাৎ শটগান লোড করে ফেলল এরিস। নির্বিকারে তাক করলো সেটি গার্ডের ললাট পটে। আতঙ্কে ধরফরে উঠল লোকটা। বিন্দু বিন্দু ঘামে মুহূর্তে সিক্ত হলো তার ছিপছিপে মুখমণ্ডল। তবে ট্রিগার প্রেস করার আগে জোর গলায় ভাত সাধল তুষার। কণ্ঠ স্পষ্ট দৃঢ়তা রেখেই বলল, কি করছেন আরিশ? এটা বিডি, এখানে ওপেন ফায়ারিং অ্যালাউ না। তুষারের কথায় ধীর গতিতে শটগান নামিয়ে এরিস এরপরই মুহূর্তে শিকারি হায়নার মতো দেয়ালে আড়াআড়ি লাগোয়া ধারালো কুঠারটা দিয়ে ছো মেরে নিয়ে এক কষাঘাতের ধর থেকে মাথা আলাদাই করে ফেলল লোকটা। আকস্মাৎ রক্তের হালকা ছিটে এলো তুষারের সমগ্র শরীরে। রক্তের ইচ্ছ নোনতা সাথে ভরে উঠল মুখ গহ্বর। বিনা বাক্যে হাতের পিছে সাজে রক্তটুকু মোছার প্রয়াস চালালো তুষার। আপন কাজে অবিরত থেকে অস্থির হয়ে বলল, কি করলেন এটা? মিস ব্লু আইট কার সঙ্গে গিয়েছিল সেটা তো জানা হলো না। তাড়নায় কাঁপছে এরিস। মুখশ্রী জুড়ে তাজা রক্তের নিদারুণ উপস্থিতি। মোছার প্রয়োজন বোধ করল না। গভীর গলায় বলল, ধার ঠিকঠাক আছে কিনা সেটাই চেক করে নিলাম। তাই বলে এভাবে নিজের স্পাইকে? বাক্য সম্পূর্ণ করতে পারল না তুষার। তার আগে দতে দত পিছে বিড়বিড়ল মাফিয়া। Some bastard touched my girl. আর ও এখানে আমাকে সেই গল্প শোনাচ্ছে। Son of a bitch. কথা শেষ করে স্বাগতিক হাঁটা ধরল এরিস। তৎক্ষণাৎ পিছু ডাকলো তুষার। ব্যতিগ্রস্ত হয়ে শুধল। এদিক কোথায় যাচ্ছেন? ওদিক ঘাড় ফুটিয়ে রক্তসিক্ত কুঠারটা চোখের সামনে তাক করলো এরিস। বলল, এটার যথার্থ ব্যবহার সম্পূর্ণ করতে। কেসটা আমি হ্যান্ডেল করছি। এটা বিডি, আপনাকে হাইট থাকতে হবে। তুষারের কথা অগ্রাহ্য করে ঠোঁট পাকিয়ে শ্লেষ হাসল এরিস। সম্মুখে অগ্রসর হলো। লম্বা পা ফেলে এগিয়ে যেতে যেতে বলল, আমি মরিচিকা তুষার, আর মরিচিকাকে আগ্রাসন করা মানুষের সাধ্য নয়। মুহূর্তে এলিভেটর ধরে ধ্বংস লীলায় মত্ত হতে চলে গেল এরিস। তুষার দাঁড়িয়ে রইল একইভাবে, যেন শ্বাস প্রশ্বাস অবিচল এক জীবন্ত মূর্তি মানব। রক্তাক্ত চেহারায় তার উদ্বিগ্নতার ছাপ। দু চোখে ভর করা দুশ্চিন্তা গ্রাস করেছে ওকে। গভীর ভাবনায় বিভোর হয়ে আপনা আপনি ঠোঁট নাড়ল তুষার। ভয়াল স্বরে বলে উঠল, মরিচিকা হয়ে স্নিগ্ধ সাকুরার জন্য কেন উন্মাদ হলেন এরিস? আপনার যে ধ্বংস, কেন সৃষ্টিকে আলিঙ্গন করতে চাইছেন? এর পরিণতি নিয়ে সত্যিই বিচলিত আমি। গভীর রাতে নেশা যুবথুবু অ্যাপোলো খান ভিআইপি বার কাউন্টার থেকে বেরিয়ে মাত্রই রাস্তা ধরেছে রিসোর্টের। সবসময় মতন সঙ্গে দেহরুখী কিংবা ব্যক্তিগত সহকারী কেউ নেই তার। মাঝরাতে একটু একান্তে আমোদ ফুর্তি করার জন্যই সকলকে নিজ হুকুমে বিদায় করেছেন তিনি। কিন্তু আফসোস, একটা মেয়েকে পেয়েও হাতছাড়া করতে হলেও আফসোসের থেকে অবশ্য বিরক্তিটা বেশি লাগছে তার। ফলস্বরূপ অস্ফুট স্বরে হাঁটতে হাঁটতে বলতে লাগলেন অ্যাপোলো খান, আশ্চর্য জেদি মেয়ে, এতগুলো টাকা লোভ দেখালাম তাও আসলো না। সুগার ড্যাডির মর্ম বুঝলো না মূর্খ বাঙালি। ব্যাংকক হলে এতক্ষণে মেয়েদের লাইন লেগে যেত, আর আমি তাদের সবাইকে সুখের স্বর্গে ঘুরিয়ে আনতাম। নেশাগ্রস্ত গলায় কথাগুলো বলে আনমনে তৃপ্তির ঢোক গলাথকরণ করেন অ্যাপোলো খান। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে গম্ভীর রসভরি আওয়াজ, স্বর্গ নয়, চল তোকে নরক দেখাই আজ। নেশার তোপে দোদুলমান পৃথিবী, নিয়ন্ত্রণহীন মস্তিষ্ক, তবুও আধার থেকে ভেসে আসা কাটকাট আওয়াজ। খানিক সহযোগিত হয়ে উঠলেন অ্যাপোলো খান। পেছনে না ঘুরেই টলতে টলতে অস্পষ্ট আওয়াজে জিজ্ঞেস করল, কে কথা বললো? তোর জম। পেছনে ঘোরার প্রয়োজনও পড়ল না। আধার আলোর তির্যক জাদুকরি খেলায় রাস্তার মাঝে নিজ প্রতিবিম্বের পাশে সদ্য ভেসে উঠল কালো আলখালা পরিহিত দীর্ঘদেহী এক অবয়ব। হাতে তার রক্তসিক্ত মারণাস্ত্র। চকিতে নেশা কেটে গেল লোকটার।
মুহূর্তেই চোখ দুটো ঘনীভূত হলো প্রবল আতঙ্কের ছাপ। কয়েকবার মাথা ঝাঁকি মেরেও যখন ছায়াটা নড়ানো গেল না, তখনই শঙ্কিত চিত্তে ধীরে ধীরে দাঁড়ালো প্রগাঢ় তমসার পানে। স্ট্রিট লাইটের মোর্চে ধরা আলোয় ঝাপসা অভাব ধীরে ধীরে স্পষ্ট হলো। এবার সরু কুছারের হাতলটা হাতের মাঝে ঘোরাতে ঘোরাতে এদিকে অগ্রসর হচ্ছে সে, যা দেখে অন্তর আত্মা ধরফর করে উঠে অ্যাপোলো খানের ভয়ার্থ কাঁপন ছড়িয়ে পরে সর্বাঙ্গে। প্রকম্পিত হাতে ব্লেজারের পকেট থেকে মোবাইল সংগ্রহের পায়তারা করেন তিনি। আশেপাশে তাকে হয়তো জেগে ওঠেন দেহরক্ষীদের। গার্ডস অ্যাসিস্ট্যান্ট কোথায় সব? পেছনে ঘুরে দেখ, কেউ নেই। পুলিশের কথা এবার পেছনে ঘুরল লোকটা। চারিদিকে শুধু নিস্তব্ধ আধার, অদূর থেকে ভেসে আসে সামুদ্রিক ভয়াল গর্জন। এছাড়া প্রাণীগুলোর অস্তিত্বহীন খাক হয়ে আছে পুরো সীমানা। চারিদিকে নিস্তব্ধতা প্রতিকূলতা অবলোকন করে দমে গেল অ্যাপোলো। তৎক্ষণাৎ জুৎসই ভয়ার্থ স্বর বেরিয়ে এলো তার পুরুষালী কঞ্চনালী ভেদ করে। সত্যি কেউ নেই? বাঁচতে চাস? ফের হৃদয় কাঁপানো প্রশ্নবান কুঞ্চায় তাড়াহুড়ো করে হাসল। মাথা নাড়ায় অ্যাপোলো খান, যেন এরিসের হাতে জীবন্ত পুতুল সে। দৌড়া। তাতে দাঁত পেছে হুকুম করলো মাফিয়া বস। আকস্মাৎ শব্দটি বুঝে উঠতে সময় লাগলো শটর্ধ লোকটার, ফলস্বরূপ স্থির দাঁড়িয়ে রইল সে। বাঁচতে চাইলে দৌড়া। পুনরাবৃত্তি ঘটল আদেশের সঙ্গে সঙ্গে। চোখ মুখ খিচে দিশাহীন হয়ে ছুট লাগালো লোকটা। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না তার এই বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। দৌড় লাগানোর পরপরই পেছন থেকে বিদ্যুৎ বেগে ছুটে আসা ধাতব কুঠারটা আকস্মাৎ সিদ্ধারা ভেদ করলো তার শক্ত মেরুদণ্ডে। প্রতিটি কোষ ভেঙে চড়ে মরণাস্ত্র গিয়ে বেঁধল নমনীয় হৃৎপিণ্ডে। আচানক থমকে গেল দুরন্ত পা, আতা ফাটিয়ে চিৎকার করার সুযোগ হলো না আর। তার আগেই রোধ হলো শ্বাস প্রশ্বাস। ক্রমশ ভারী হয়ে এলো চোখের পাতা। ঠিক সেই সময় পিছে বিতে থাকা কুঠারটা সমেত লোকটাকে মাটি থেকে কয়েক হাত উপরে তুলে ফেললো ব্লাডি মনস্টার। শক্তির প্রয়োগে হাঁটি গুড়িয়ে এফর ওফর হলো হৃদযন্ত্র। জলধারার ন্যায় গড়িয়ে পড়া রক্তস্রোতে ভিজে গেল তার সমগ্র শরীর। সেদিকে বিন্দুমাত্র পরোয়া না করে সদ্য মৃত্যুবরণ করা লোকটার পানিছে হিসিসিয়ে মাফিয়া বস। একটা মাত্র দুর্বলতা আমার, সেদিকেই কেন হাত বাড়াতে গেলেন চেয়ারম্যান সাহেব? লোকটার পানিছে হিসিসালো মাফিয়া বস। খানিক অপ্রাসঙ্গিক নীরবতা পরপরই কুঠারটা টান মেরে বের করে ভারী দীর্ঘশ্বাস ছাড়ল এরিস। এক ধাক্কায় লাশটাকে পাহাড়ের খাট থেকে ফেলে সোজা সাগরে ফেলে দিয়ে বলে উঠল, আপনার প্রয়াত আত্মার শান্তি কামনা করছি। সকালে মেঘমুক্ত আকাশে ঝুড়ো সোনালি রোদের ছটা, খোলা জানলা ভেদ করে আগত বাসন্তী হিমেল হাওয়ায় বুনো বুকুলের শোকশান। আজ ছুটির দিন, তাই বেশ বেলা করে ঘুম থেকে জেগে উঠেছে ঈশানী। সকালের আড়মোড়া ভেঙে বিছানা ছাড়তে মস্তিষ্ক জুড়ে হামলে পড়ল একরাশ বিষণ্ণ স্রোতে। কাল রাতে এরিস এসেছিল এই ঘরে। বাতাসের তরে ফেলে যাওয়া মাদকীয় পুরুষালী সুখশান স্পষ্ট জানান দিচ্ছে তার। এরিসের এমন হুছাট দর্শনে ঈশানী যে ভয় পায় না তেমনটা নয়। ভয় না পেয়ে উপায় আছে? সে যে প্রলয়কারী ঝড়ো হাওয়া। যখনই উদয় হয় অনুভূতি থেকে শুরু করে চারিপাশ সবকিছু লন্ডভন্ড করে রেখে তবেই চলে যায়। কিন্তু আজকাল ভয়ের চেয়ে কৌতূহল বেশি হয় ঈশানের। না চাইতেও প্রশ্ন জাগে মনে, কেন সে এভাবে ফিরে আসে বারবার? কি উদ্দেশ্য তার? তবে হৃদয়হীন লোকটাকে নিয়ে এত ভাবার প্রয়োজন বোধ করে না ঈশানী। আগত মনের প্রশ্ন মনেই রয়ে যায়। ভেতরে অযাচিত সব প্রশ্নের বহর আগোছে চাপা দিয়ে সিঁড়ি ভেঙে তরতরি নিচে নেমে এলো ঈশানী। গায়ে চড়ানো ফিনফিনে চপ আর ট্রাউজার, এক পিঠ এলোমেলো চুল, ঘুমের ভারে ফুলে যাওয়া নিবু নিবু চোখ, সব মিলে রাস্তার পাগলের মতো অস্বাভাবিক লাগছে তাকে। এক দেখায় চিনে ওঠা মুশকিল। নিচে নেমে চারিদিকে নজর পড়ল ঈশানী। তার আগেই ওর সবটুকু মনোযোগ কেড়ে নিল টিভিতে অনবরত চলতে থাকা সকালের শিরোনাম। মাঝ সমুদ্রে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির ছিন্ন ভিন্ন লাশ। তদন্ত সাপেক্ষে জানা যায় তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রখ্যাত ব্যবসায়ী রংধনু গ্রুপের জ্যেষ্ঠ চেয়ারম্যান মিস্টার অ্যাপোলো খান। নিউজ দেখে হতবিহ্বল ঈশানী। শিরোনামের মাথায় মাথায় অচিরে ভেসে উঠেছে কাল রাতে সেই নেশাগ্রস্ত ব্যক্তির চ্যাপ্টে ফ্যাকাশে মুখয়ব। লোকটাকে দেখে বিদ্যুৎ স্পৃষ্টের মতো আচানক ঝটকাই খেলো মেয়েটা। আপনি ফাঁক হলো তার উষ্ঠতায়। অজান্তে মুখ ফুটে বেরিয়ে এলো কথার পারদ। আরে এটা তো কালকের সেই লোকটা। পেছন থেকে ভেসে আসা পৌরশালী
বাক্যে শ্রবণেন্দ্রিয় ভেদ করতে থমকালো ঈশানে। ভাবনা থেকে বেরিয়ে এলে তড়িৎ বেগে ঘুরে তাকালো পেছনে, দেখলো আজ পড়ে সোফায় গা এলিয়ে জুৎসুই আসলে নির্বিঘ্নে বসে আছে কালকে সেই সুদর্শন যুবক। লোকটাকে দেখে আশ্চর্য না হয়ে উল্টো নিজের বেশভূষায় লক্ষ্য করে ভাকালো ঈশানে। এলোমেলো চুল, জামা কাপড়ে সবকিছুই আপন হাতে ঠিকঠাক করার বৃথা প্রয়াস চালিয়ে অবাক স্বরে বলে উঠল। আপনি? ঈশানী দুর্দশা অবলোকন করে ঠোঁট কামড়ে হাসি সংবরণ করলো মাহিন। অতঃপর শুনেছে হ্যাঁ জানালো অকপচে। না মানে আপনি আমাদের বাড়িতে? জোরপূর্বক হাসার চেষ্টা করে ফের প্রশ্ন ছুড়ল মাহিন। হাসত মাথা নাড়িয়ে প্রত্যুত্তর করলো মাহিন। আন্টি ডেকে পাঠিয়েছে।